মুখ্যমন্ত্রী বালিকা শক্তি যোজনা অধীনে 57 লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার অধীনে 2,51 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। 2025-26 অর্থ বছরে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনা এর অধীনে 17,043 জন বেনিফিশিয়ারিকে 6,22 লক্ষ টাকা 77,000 টাকা বিতরণ করা হয়েছে। নারী ও শিশু পুষ্টি রাজ্য সরকার ধলাই জেলার গঙ্গানগরে একটি নতুন ICDS প্রকল্প শুরু করেছে। PM জনমন প্রকল্পের অধীনে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ এলাকায় 226টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। ধরতি আবা জনজাতি উৎকর্ষ অভিযান এর অধীনে কেন্দ্রীয় সরকার অতিরিক্ত 119টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে এবং সেগুলি চালু করা হয়েছে। 2026-27 অর্থ বছরে আমি জাতীয় স্তরে শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সহযোগিতায় রাজ্য পরিচালিত চাইল্ড কেয়ার প্রতিষ্ঠান সমূহে স্মার্ট ক্লাসরুম স্থাপনের প্রস্তাব করে রাখছি, যারও 2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ উন্নয়ন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 3,76,000 বেশি পাকা বাড়ি নির্মাণ গ্রামীণ পরিবারগুলিকে প্রদান করা হয়েছে এবং 11 মার্চ 2026 ইংরেজি পর্যন্ত PM জনমনের অধীনে রিয়াং পরিবারগুলিকে 17,215টি পাকা বাড়ি প্রদান করা হয়েছে এবং MGNREG অধীনে গ্রামীণ এলাকার 551 কিলোমিটার রাস্তা এবং 255টি কালভার্ট ক্রস ড্রেনেজ নির্মাণ করা হয়েছে এবং এই MGNREG এর অধীনে গ্রামীণ পরিবার সমূহের জন্য 2,55 লক্ষ শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে। 11 মার্চ 2026 ইং তারিখে পর্যন্ত এই প্রকল্পে 763 কোটি টাকা ব্যয় করা হয়েছে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য 161টি RCC ফুট ব্রিজ নির্মাণের কাজ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে এই পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ সমীক্ষার মাধ্যমে 2,56,000 পরিবারকে নতুনভাবে গৃহ নির্মাণের জন্য নিশ্চিত করা হয়েছে এবং আশা করা যায় যে বিপুল সংখ্যক পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে। 2026-27 অর্থ বছরে অ্যাসপিরেশনাল ব্লক সহ রাজ্যে বিভিন্ন স্থানে গ্রামীণ যোগাযোগ শক্তিশালী করার জন্য আরও 117টি RCC ফুট ব্রিজ নির্মাণের প্রস্তাব রাখছি, যার জন্য 115,11 লক্ষ টাকা তার বরাদ্দ করা হয়েছে। আমি আজকে স্টোর সামগ্রী সংরক্ষণের জন্য 4টি নতুন গুদাম নির্মাণ এবং বিদ্যমান 5টি গুদামের রক্ষণাবেক্ষণের জন্য 11,60 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমি ধলাই জেলার অন্তর্ভুক্ত লংতারি ভ্যালি ছামনুতে 10 কোটি টাকার বরাদ্দের সহযোগে 1000 আসন বিশিষ্ট একটি টাউন হল নির্মাণের প্রস্তাব রাখছি। তাছাড়া নলছর RD ব্লকের অন্তর্গত চন্দ্রমুড়া DBPতে 2,58 লক্ষ টাকা ব্যয়ে একটি মাল্টিপারপাস কমিউনিটি হল নির্মাণের প্রস্তাব রাখছি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত সরকার VBG রামজি প্রকল্প চালু করেছে, যার অধীনে গ্রামীণ পরিবারগুলোকে 125 শ্রম দিবস প্রদান করা হবে। গ্রামীণ জীবিকা 2025-26 অর্থ বছরে 14,290 জন মহিলাকে সংগঠিত করে 2,159টি নতুন মহিলা স্বসহায়ক দল গঠন করা হয়েছে। এই অর্থ বছরে এই মহিলা স্বসহায়ক দলগুলোকে 4,94 লক্ষ টাকা রিভলভিং ফান্ড হিসাবে এবং 123,30 লক্ষ টাকা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড প্রদান করা হয়েছে। গ্রামীণ মহিলা SEG-গুলির জীবিকা ভিত্তিক কার্যক্রম সম্প্রসারের জন্য 640,79 লক্ষ টাকার ব্যাংক ঋণ প্রদান করা হয়েছে। আমি মহতী সভা কারণদের সঙ্গে জানাচ্ছি যে রাজ্যের সহায়ক দল সমূহ প্রদত্ত ব্যাংক ঋণের NPA মাত্র 1.71%। সহায়ক দল সমূহের সদস্যদের আর্থিক সক্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে 1,49,554 জন গ্রামীণ মহিলাকে বিভিন্ন আর্থিক সাক্ষরতা মডিউলে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সহায়ক দল ভিত্তিক উৎপাদন সংখ্যা বৃদ্ধি করতে 1,182টি নতুন মহিলা প্রডিউসার গ্রুপ গঠন করা হয়েছে। এছাড়া প্রায় 11,632 জন মহিলা সহায়ক দল সদস্য মাইক্রো উদ্যোক্তা হিসেবে উন্নীত হয়েছে। বর্তমানে 4,30,000 জন মহিলা সহায়ক দল সদস্যদের মধ্যে 1,08,281 জনকে ইতিমধ্যে লাখপতি হিসাবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি TRLM তৃপ্তি অর্থাৎ ত্রিপুরা রুরাল ইন্টারভেনশন প্রজেক্ট ফর ট্রান্সফরমেশন অ্যান্ড ইনক্লুশনের মাধ্যমে দারিদ্র বিমোচনের সাফল্যের জন্য মর্যাদাপূর্ণ স্কচ পুরস্কার পেয়েছে। এই জন্য মহিলা স্বসহায়ক দলের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে তৈরি ব্যাংক সখী মডেল সেন্টার ফর ইনোভেশন ইন পাবলিক সার্ভিসেস এর থেকেও সামাজিক উদ্ভাবন হিসাবে পুরস্কার পেয়েছে। গোমতী জেলা মহিলা স্বসহায়ক দল সমূহের দ্বারা গঠিত বিজয়ী ক্লাস্টার লেভেল ফেডারেশন NCDC থেকে কোঅপারেটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। ত্রিপুরা পণ্য দিল্লি সারস মেলায় ভারত সরকার কর্তৃক সেরা পণ্য হিসাবে নির্বাচিত পুরস্কৃত হয়েছে।
আগরতলার 20তম সারস মেলায় মহিলা স্বসহায়ক দল সময়ের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড 17,67,00,000 টাকা বিক্রির রেকর্ড করেছে। 2026 অর্থ বছরে মহিলা স্বসহায়ক দল সদস্যদের জীবিকা উন্নয়নের জন্য 20টি নূতন সমন্বিত কৃষি ক্লাস্টার প্রতিষ্ঠা করা হবে, 1000টি নতুন প্রডিউসার গ্রুপ গঠন করা হবে, আরও 13টি ব্লক মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট স্কিম চালু করা হবে এবং 7টি নতুন ব্লকে স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম সম্প্রসারিত করা হবে। 8টি জেলা 8টি এসএসসি বার্ডস তৈরি করা হবে যাতে মহিলা স্বসহায়ক দল উৎপাদকদের বিপণন সুবিধা বাড়ে। মহিলা স্বসহায়ক দল সমূহকে আর্থিক পরিষেবা প্রদান নিশ্চিত করার জন্য ক্লাস্টার লেভেল ফেডারেশনের 50টি নতুন সক্ষম কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2 লক্ষ স্বসহায়ক দলের সদস্যকে আর্থিক সাক্ষরতায় প্রশিক্ষণ দেওয়া হবে। জীবিকামূলক কার্যক্রমের সম্প্রসারণের জন্য স্বসহায়ক দলগুলিকে প্রায় 700 কোটি টাকার ব্যাংক ঋণ ও ব্যক্তিগত মহিলা উদ্যোক্তাদের প্রায় 30 কোটি টাকার ব্যাংক ঋণ দেওয়া হবে। এছাড়া 150টি উচ্চ পর্যায়ে মহিলা উদ্যোগ গড়ে তোলার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার সাথে একটি বহু স্বাক্ষরিত হয়েছে। আরডি পঞ্চায়েত গ্রামীণ স্থানীয় সংস্থাসমূহের নির্বাচিত প্রতিনিধি কর্মচারীদের নেতৃত্ব গুণ বিকাশের উদ্দেশ্যে পুনরুজ্জীবিত রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান স্কিমের অধীনে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালনার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলংয়ের সঙ্গে একটি বহু স্বাক্ষরিত হয়েছে এবং এ পর্যন্ত 410 জন নির্বাচিত প্রতিনিধি আধিকারিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগরতলায় সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর সহযোগিতায় জনপ্রতিনিধিদের জন্য 2 দিনব্যাপী আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। 2025-26 অর্থ বছরে রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান স্কিমের অধীনে 33,849 জন অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও 195 জন নির্বাচিত প্রতিনিধি ও কর্মচারীকে আন্তঃরাজ্য এক প্রজার ভিজিটে পাঠানো হয়েছে। প্রমাণ ভিত্তিক ও নাগরিকমুখী পরিষেবা তৃণমূল স্তরের আরও শক্তিশালী করার জন্য রাজ্য সরকার 27টি গ্রাম পঞ্চায়েতকে পঞ্চায়েত লার্নিং সেন্টার হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রতিটি সেন্টারের নির্মাণের জন্য 7 লক্ষ টাকা করে ব্যয় করা হবে। গ্রামীণ এলাকার নাগরিক অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে আমার সরকার নামক ওয়েব পোর্টালটির কার্যকর প্রমাণিত হয়েছে। এই পোর্টালটিতে মোট 1,59,818টি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং এর মধ্যে 82.50% অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। 2025-26 অর্থ বছরে 80টি নতুন পঞ্চায়েত ভবন নির্মাণাধীন রয়েছে এবং ভবন পিছু 42 লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। এই ভবন সমূহ আরো ফলপ্রসূভাবে পরিষেবা প্রদানে সহায়তা করবে। পশ্চিম ত্রিপুরা জেলায় 3,14 টাকা ব্যয়ে একটি জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টার নির্মাণের কাজ গৃহীত হয়েছে, যা নির্বাচিত প্রতিনিধি ও কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। পঞ্চায়েতটি ব্লক পঞ্চায়েত রিসোর্স সেন্টারের উন্নয়ন কাজের জন্য প্রতিটি কেন্দ্রে 4,20,000 টাকা ব্যয়ে সহযোগে আপগ্রেডেশন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। 2025-26 অর্থ বছরে রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের অধীনে প্রতিটি ইউনিটে 5 লক্ষ টাকা ব্যয়ে মোট 30টি কমন সার্ভিসেস সেন্টার অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ নাগরিকদের জন্য সহজলভ্য সাশ্রয়ী গভর্নেন্স এবং তৎসঙ্গে আর্থিক, শিক্ষাগত এবং স্বাস্থ্যসেবা প্রদান করে ডিজিটাল বিভাজন দূর করা সম্ভব হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে 2025-26 অর্থ বছরে পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত সংযোগ ব্যবস্থা, নাগরিক বান্ধব অ্যাপ এবং দক্ষ পরিষেবা প্রদানের ক্ষেত্রে ডিজিটাল উদ্যোগের স্বীকৃতি স্বরূপ বিশাখাপত্তনম অনুষ্ঠিত 28তম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স 2025 ন্যাশনাল সিলভার অ্যাওয়ার্ড ফর ই গভর্নেন্স অর্জন করেছে। 2026-27 অর্থ বছরে 104টি স্মার্ট পঞ্চায়েত নির্মিত করা হবে যাতে শাসন ব্যবস্থা উন্নত হয়, গ্রাম শহরে বৈষম্য কমে, স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক পরিষেবা সহজলভ্য হয়, স্বচ্ছতা বৃদ্ধি পায়, নাগরিকদের ডিজিটাল অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতায়ন ঘটে এবং টেকসই স্থানীয় উন্নয়ন নিশ্চিত হয়। আমি এসপিআরসি, ডিপিআরসি সমূহের প্রশিক্ষণ পরিকাঠামো উন্নয়নের জন্য 7,80,00,000 টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। আমি আরও 7,25,00,000 টাকার বরাদ্দ সহ প্রত্যেক ডিস্ট্রিক্ট একটি করে মোট 8টি রুরাল ইন্টারপ্রিটেশন সেন্টার কাম পঞ্চায়েত রিসোর্স সেন্টার স্থাপনের প্রস্তাব রাখছি। বন, জীব বৈচিত্র্য সংরক্ষণ, সবুজ আচ্ছাদন সম্প্রসারণ, টেকসই বন ব্যবস্থাপনা উন্নতিকরণ এবং রাজ্যের সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণী জগৎ সংরক্ষণের লক্ষ্যে রাজ্য সরকার বহু উদ্যোগ গ্রহণ করেছে। 2025-26 অর্থ বছরে প্রায় 8,977.59 হেক্টর এলাকায় বনায়ন করা হয়েছে। এই বনায়ন প্রচেষ্টা নদী অববাহিকা গ্রাম মানোন্নয়ন, মাটির ক্ষয়রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং বনভিত্তিক জীবিকা ও শিল্পের সহায়ক করে হয়েছে।
জাতীয় ও রাজ্য সড়কের ধারে সৌন্দর্যায়ন বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সড়কের নান্দনিকতা বৃদ্ধি, ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার জন্য বিভিন্ন শোভাবর্ধনকারী বৃক্ষ ফুলের গুল্ম সেখানে রোপণ করা হয়েছে। 2025-26 অর্থ বছরে বিভিন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং জেলা সড়ক মিলিয়ে 141 কিলোমিটার সড়কের ধারে বৃক্ষরোপণ করা হয়েছে। চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনা এর অধীনে চারা বিতরণের মাধ্যমে গ্রামীণ পরিবার সমূহের পুষ্টিগত, পরিবেশগত এবং আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। 2025-26 অর্থ বছরে মোট 7,25,000 চারা সারা রাজ্যে 1,45,000 পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। ত্রিপুরা আগরুট পলিসি 2021 আগরুট বাণিজ্যকে উৎসাহিত করার জন্য চালু করা হয়েছিল। নিয়ন্ত্রক কাঠামো সহজীকরণ উল্লেখযোগ্য গতি সাধিত হয়েছে। বিশেষত আগর গাছ কাটার অনুমতি প্রাপ্তি প্রয়োজনীয় থেকে প্রত্যাহার করে আগর চাষীদের প্রতিবন্ধকতা কমানো হয়েছে এবং ডিজিএফটি, এমওইএফ এবং সিসি এবং ডব্লিউসিসির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবসায়ী, প্রফেসর, রপ্তানিকারকদের সমস্যার জাতীয় পর্যায়ের সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগর তৈল মূল্য সংযোজিত আগরজাত পণ্যের উন্নয়নের জন্য এনটিএফপি সেন্টার অফ এক্সিলেন্স এবং আগরতলা আগরউড কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজ্য আগর সম্পদের ভিত্তি বাড়ানোর উদ্দেশ্যে ব্যক্তিগত জমিতেও আগর বৃক্ষরোপণকে উৎসাহিত করা হচ্ছে। 2025-26 অর্থ বছরে 25শে জুন 2025 তারিখে একটি গণবৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়, যেখানে 5 মিনিটের সমস্ত রাজ্যে 10,47,488টি চারা রোপণ করা হয় এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, সিএপিএফ, ত্রিপুরা পুলিশ, জেএফএমসি, ইডিসি, বিএমসি সদস্য এবং সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সমাজের প্রতিটি স্তরের অংশগ্রহণে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি গৃহীত হয়েছে। বিশদ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে 18 জুন 2025 রাজ্যের সব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজ্য বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। সমগ্র ত্রিপুরা 3,440টি বিদ্যালয়ে মোট 1,73,560টি চারা রোপণ করা হয়েছে। এক পের মা কে নাম 20 অভিযান 5 জুন 2025 তারিখে বিশ্ব পরিবেশ দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমগ্র দেশে চালু হয়েছে। ত্রিপুরা রাজ্যে মোট 22,33,902টি চারা রোপণ করা হয়েছে এবং অভিযানের অগ্রগতি স্থিতিশীলভাবে অব্যাহত রয়েছে। চারাগুলি বেঁচে থাকা নিশ্চিত করতে সম্প্রদায় ভিত্তিক অংশগ্রহণ ধারাবাহিক নজরদারির উপর জোর দেওয়া হয়েছে। রোপণ, পরিবর্তক পরিচর্যা, রক্ষণাবেক্ষণ, চারাকে টিকে থাকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। নাগরিক পরিষেবা প্রদান উন্নত করতে বন প্রশাসন ব্যবস্থাপনায় আরও কার্যকারিতা আনতে ই অফিস, ই লাইসেন্স, ই টেন্ডার, ইটিআরসি এবং এনটিপিএস এর ইত্যাদি বিভিন্ন উদ্ভাবনী আইটি সমাধান ব্যবহার করা হয়েছে। অবনজ কাজে বনভূমি ব্যবহারের প্রস্তাব নিষ্পত্তির জন্য পরিবেশ 2.0 পোর্টাল চালু করা হয়েছে। অবনজ ভূমি থেকে সংগৃহীত কাঠ ও বাঁশের আহরণ ও পরিবহন প্রক্রিয়া সহজতর করতে রাজ্য সরকার বিভিন্ন বিধি নির্দেশিকা জারি করেছে। অবনজ জমিতে আরও আগর ও রাবার গাছকে এখন গাছের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলির জন্য কাটার অনুমতির প্রয়োজন নেই। মানুষ ও হাতির মধ্যে সংঘাত কমিয়ে মানুষ ও বন্যপ্রাণী শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিত করার জন্য খোয়াই জেলায় একটি সামগ্রিক হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট মিটিগেশন প্ল্যান বাস্তবায়িত হচ্ছে। পরিকল্পনা অংশ হিসেবে হাতি প্রতিরোধ শিবির, ওয়াচ টাওয়ার, হাতি প্রতিরোধী খাল এবং চেইন লিঙ্ক মেশ ফিশ ফেন্সিং নির্মাণ করা হচ্ছে। এলিফ্যান্ট ক্যাম্প এবং শগুন সংরক্ষণের প্রজনন কার্যক্রম শুরু হয়েছে। বন নির্ভর জনগোষ্ঠী জীবিকা উন্নয়ন এবং বনায়নের উদ্দেশ্যে রাজ্য সরকার জেএমএফসি কার্যক্রমের মাধ্যমে বন খাতে 3টি এক্সটার্নাল এইডেড প্রজেক্ট বাস্তবায়ন করেছে। বিশ্বব্যাংক আগামী 5 বছর ব্যাপী 1764,94 টাকা ব্যয়ে এলিমেন্ট অর্থাৎ এনহ্যান্সিং ল্যান্ডস্কেপস অ্যান্ড ইকোসিস্টেম ম্যানেজমেন্ট প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্প রাজ্যের সব জেলায় 821টি গ্রাম হেমলেটে বাস্তবায়িত হবে, যেখানে নারীর জীবিকা ভিত্তিক অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব থাকবে। প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হল এমনভাবে ল্যান্ডস্কেপ ম্যানেজমেন্ট করা যাতে বন পুনরুদ্ধার হয় এবং একই সঙ্গে বন নির্ভর সম্প্রদায়ের জীবিকা উন্নত হয়। 2026-27 অর্থবর্ষে রাজ্যের ডম্বুর জলাশয়কে ইকো ট্যুরিজমে উন্নীতকরণের পাশাপাশি আরও পূর্ব তক্সাবাড়ি এডিসি ভিলেজে একটি নেচার পার্ক নির্মাণ করা হবে, তার জন্য 2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তথ্য প্রযুক্তি 2025-26 অর্থবর্ষে ত্রিপুরা স্টেট ডাটা সেন্টারের উন্নয়নমূলক কাজ সুসম্পন্ন হয়েছে, যার ফলস্বরূপ রাজ্যের ডাটা সেন্টারে কম্পিউটিং ও স্টোরেজ সক্ষমতা বৃদ্ধি পাবে। হাঁপানি আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্কের অধীনে 12টি শিক্ষা প্রতিষ্ঠানকে তার অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্রিপুরার সমৃদ্ধি ও সম্পূর্ণশীল মানব সম্পদ বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলি থেকে প্রতি বছর প্রায় 16,500 জন শিক্ষার্থীকে স্নাতক হওয়ার ফলে রাজ্য সরকার স্টার্ট আপ ইকোসিস্টেমকে ত্বরান্বিত করতে টিনেস্ট নামে একটি প্রধান ইনকিউবেশন কাম ইনোভেশন হাব চালু করেছে। ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিসেস টু সিটিজেন অ্যাক্ট 2020 তার অধীনে 144টি পরিষেবা অন্তর্ভুক্ত হয়ে ঐক্যবদ্ধ নাগরিক সেবা ও প্রকল্প বিতরণের জন্য উন্নতি নামক একটি সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা হয়েছে। 2026 অর্থবর্ষে আমি রাজ্যের সব জেলায় মেন্টরশিপ, ইনকিউবেশন সাপোর্ট এবং ক্যাপাসিটি বিল্ডিং প্রদানের জন্য রিজিওনাল স্টার্ট আপ হাব স্থাপনের করার জন্য প্রস্তাব রাখছি। মূলত উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবনী শক্তির বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এইসব উদ্যোগ নেওয়া হচ্ছে। আগরতলায় 60 কোটি টাকার বরাদ্দ সহ একটি সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে, যা রাজ্যের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুসংহত করবে। আমি আগরতলায় চালমারিতে আইটি, আইটিএস এবং ডাটা সেন্টারে বিনিয়োগে আকৃষ্ট করার লক্ষ্যে ত্রিপুরা আইটি অ্যান্ড ডাটা ইকোসিস্টেম জোন প্রতিষ্ঠার প্রস্তাব রাখছি। নবচেতনা নামের প্রযুক্তি নির্ভর ও ভবিষ্যৎমুখী শিক্ষার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচার ও প্রসারের জন্য এই উদ্যোগটি চালু করা হবে। বিভিন্ন প্রতিষ্ঠান ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরির মাধ্যমে ছাত্রছাত্রী আধিকারিকদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, কোডিং, অটোমেশন ইত্যাদি উদ্ভাবনের ক্ষেত্রে পরিচিত করানো হবে এবং তার জন্য 25 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। রাজ্য কেন্দ্রীয় সরকার প্রদত্ত অরেঞ্জ ইকোনমির ব্যাপক প্রচার ও প্রসারের সাথে সাযুজ্য রেখে আমাদের রাজ্য এই ক্ষেত্রটিকে আরও শক্তিশালী ও মজবুত করার লক্ষ্যে ABGCXR ইত্যাদি নীতি প্রণয়নের প্রস্তাব রাখছি। এই উদ্যোগের উদ্দেশ্য হল প্রযুক্তি, ডিজিটাল কন্টেন্ট নির্মাণ এবং ইমার্সিভ মিডিয়া ইত্যাদি ক্ষেত্রে ত্রিপুরাকে একটি সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তার উদ্ভাবন, দক্ষতা, কর্মসংস্থান সৃষ্টির জায়গাটি আরও উৎসাহিত করা। এছাড়া প্রযুক্তি নির্ভর প্রবৃদ্ধির জন্য আগরতলা AICT নামক একটি প্রধান ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রস্তাব রয়েছে। তার উদ্দেশ্য হল ডিজিটাল সম্প্রসারণ, উদ্ভাবনের বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করা। তাছাড়া এই শহরে অত্যাধুনিক ইনফরমেশন টেকনোলজি পার্ক থাকবে, যা আইটি, আইটিএস সংস্থা, AI চালিত প্রতিষ্ঠান, স্টার্ট আপ, ডিজিটাল উদ্যোক্তা এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের চাহিদা পূরণ করবে। গৃহ পুলিশ মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, রাজ্যে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমনে চিত্র যথেষ্ট উন্নতি সাধন হয়েছে। ডাকাতি, চুরি, খুন, দাঙ্গা, নারী নির্যাতন, মাদক সংক্রান্ত অপরাধ, সাইবার জড়িত অপরাধ এবং আর্থিক প্রতারণার মতো বিষয়গুলিতে রাজ্য অপরাধের হার যথেষ্ট নিম্নমুখী। আমি আনন্দের সাথে আরও জানাচ্ছি যে পুলিশ বিভাগের কঠোর ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে রাজ্যের সড়ক দুর্ঘটনার হার যথেষ্ট হারে হ্রাস পেয়েছে। পুলিশ বাহিনীর গতিশীলতা ও দ্রুত হস্তক্ষেপ জড়িত বিষয়কে উন্নত করার জন্য 2025-26 অর্থবছরে রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের জন্য 253টি যানবাহন ক্রয় করেছে। এখানে উল্লেখযোগ্য বিষয়, ত্রিপুরা পুলিশ কেবল আইন শৃঙ্খলা রক্ষা করছে না, তার সাথে সাথে নূতন উন্নত প্রযুক্তি যেমন গ্রহণ করেছে, তেমনি জনসংযোগ সুদৃঢ় করার কাজও করে চলেছে। তাছাড়া সীমান্ত সুরক্ষা, দুর্যোগপূর্ণ পরিস্থিতিকে মোকাবিলা এবং নারী ও যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে আধুনিক নাগরিক পুলিশিং এর এক মডেল হিসেবে রাজ্য পুলিশ আত্মপ্রকাশ করেছে। 2026-27 অর্থবর্ষে আমি আগরতলা আস্তাবল সংলগ্ন এলাকাতে আগরতলা ট্রাফিক ইউনিটের জন্য BG+4 তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের প্রস্তাব রাখছি। আমি বিভিন্ন জেলা সদর, রাজ্য সদর দপ্তরে পুলিশ কর্মীদের জন্য আবাসন নির্মাণেরও প্রস্তাব রাখছি। তদুপরি SP, এডিশনাল SP অফিসও তাদের আবাসন নূতন নির্মাণ ও উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গৃহ জেল 2025-26 অর্থবর্ষে ত্রিপুরা ভিকটিম কম্পেনসেশন স্কিম এর 2018 অধীনে 11 জন ভুক্তভোগীকে 34,50,000 টাকা প্রদান করা হয়েছে। ত্রিপুরা কম্পেনসেশন স্কিমের ফর উইমেন ভিকটিমস, সার্ভাইভার্স বা সেক্সুয়াল অ্যাসল্ট অ্যান্ড আদার ক্রাইমস 2018 এর অধীনে 15 জন মহিলা ভুক্তভোগীকে 54,45,000 টাকা প্রদান করা হয়েছে। নতুন ফৌজদারি আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্ট্রো অপারেশনাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম 2.0 চালু করা হয়েছে। দরিদ্র অসহায় বন্দীদের আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি জরিমানা পরিশোধে অসমর্থ বা জামিন বন্ড দাখিল করতে অক্ষম এবং তার ফলস্বরূপ মুক্তি পাচ্ছে না এমন বন্দীদের জন্য আমাদের রাজ্যে সাপোর্ট টু পিওর প্রিজনার স্কিম বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পের অধীনে
2025-26 অর্থবর্ষে 14 জন দরিদ্র বিচারাধীন বন্দীকে মুক্তি সুবিধার্থে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 2026-27 অর্থবর্ষে ধলাই জেলার আমবাসা একটি মডেল ডিস্ট্রিক্ট জেল নির্মাণ করা হবে, যার জন্য 12 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা 2025-26 অর্থবর্ষে কাকরাবন ফায়ার স্টেশন স্থায়ী ভবন নির্মাণ সুসম্পন্ন হয়েছে এবং বক্সনগর, মনোবনকুল, গঙ্গানগর, জিরানিয়া ফায়ার স্টেশনের ভবন নির্মাণের কাজ শীঘ্রই সম্পন্ন হবে। অগ্নি নির্বাপন জরুরি পরিষেবাকে আধুনিকরণ করার জন্য বিভিন্ন অগ্নি নির্বাপক ও জীবন রক্ষাকারী সরঞ্জাম যেমন ইনফ্লাটেবল বোট, ব্রিথিং apparatus set, water mist and compressed air foam, victim location search camera, underwater search camera, conventional water tender, জলবায়ু বাহন, লাইট অপারেশনাল ভেহিকেল, মাল্টিপারপাস টেন্ডার ইত্যাদি ক্রয় করা হয়েছে এবং তার জন্য 33,37 লক্ষ টাকা ব্যয় হয়েছে। সাবরুম, জোলাইবাড়ি, টাকারজোলা এবং পেচারতলে ফায়ার স্টেশনের স্থায়ী ভবন নির্মাণের কাজ চলছে। তেলেবোড়া, খোয়াইবন, শনকলা ফায়ার স্টেশনের স্থায়ী ভবন নির্মাণের কাজও শীঘ্রই শুরু হবে। 2026 অর্থবর্ষে আমি গোমতী জেলার গর্জিতে একটি নতুন ফায়ার স্টেশন নির্মাণের প্রস্তাব রাখছি, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,50 লক্ষ টাকা। এছাড়া ইসমুখ কিল্লা ফায়ার স্টেশন নতুন ভবন নির্মাণের জন্য কাজ শুরু হবে, যার জন্য 5 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। তাছাড়া আগরতলা বাধারঘাটে মাতৃপল্লিস্থিত স্টেট ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে 10 কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণ প্রাপকদের জন্য একটি হোস্টেল নির্মাণের প্রস্তাব আমি রাখছি। রাজস্ব, জমি হস্তান্তর সংক্রান্ত নথি ব্যবস্থাপনা, ভূমি রেকর্ডের ডিজিটালাইজেশন, জমির শ্রেণী পরিবর্তন, ভূমি রাজস্ব প্রদান, নিবন্ধিত দলিল এবং নাগরিকমুখী বিভিন্ন পরিষেবা প্রদান ও ব্যবস্থাপনার জন্য রাজ্য সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। দলিল ভিত্তিক মিউটেশন সহজ করার লক্ষ্যে লিগেসি ডিড মডিউলকে ই জমির সঙ্গে সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। লিগেসি ডিড ডিজিটালাইজেশনের জন্য মডিউল তৈরির কাজও চলছে। জমির শ্রেণী পরিবর্তনে অনলাইন প্রক্রিয়াকরণের জন্য CLU পোর্টাল তৈরি করা হয়েছে। তাছাড়া রেভিনিউ পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমও তৈরি করা হয়েছে। নাগরিক অনলাইন পরিষেবার জন্য জমি পরিষেবা পোর্টাল তৈরি করা হয়েছে। 2026-27 অর্থবর্ষে অনলাইন ডিমার্কেশন মডিউল, গ্রিভেন্স রিড্রেসাল মডিউল, অনলাইন মিউটেশন মডিউল এবং অনলাইন অ্যালটমেন্ট তৈরি করা হবে, যার জন্য বরাদ্দ করা হয়েছে 5 কোটি টাকা। আমি আগরতলা একটি সাইবার সিকিউরিটি তহসিল প্রতিষ্ঠার প্রস্তাব রাখছি, যার জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমি গোমতী জেলা করভোগে একটি মাল্টিপারপাস ডিজাস্টার রেজিস্ট্যান্স সেন্টার নির্মাণের প্রস্তাব রাখছি, যার জন্য 15 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিটি রেভিনিউ সার্কেল এবং তহসিলে অফিস বাস্তবায়নের জন্য IT ইনফ্রাস্ট্রাকচার প্রদান করা হবে এবং এর জন্য 9,12 লক্ষ টাকা রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে হেম রেডিও ও উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে, যার জন্য 10 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ 2025-26 অর্থবর্ষে টয়লেট্রিজ এবং ক্লিনিং প্রোডাক্টস, পঞ্চগব্য পণ্য, টেরাকোটা পণ্যের মূল্য সংযোজন, মশা তাড়ানোর সাধন ইত্যাদি প্রস্তুতিকরণের বিষয়ে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং তার ফলে বিভিন্ন জেলার 400 জন মহিলা সুবিধাভোগী প্রশিক্ষণ লাভ করেছে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানসম্মত মনোভাব গড়ে তুলতে স্কুল সায়েন্স ড্রামা 2025 জেলা ও রাজ্য স্তরে আয়োজন করা হয়েছে। ত্রিপুরা বিজয়ী দল গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলীয় বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে এবং 2026 সালের জানুয়ারিতে কলকাতা অনুষ্ঠিত জাতীয় স্কুল সায়েন্স ড্রামা উৎসবে অংশগ্রহণ করেছে। ন্যাশনাল এয়ার কোয়ালিটি মনিটরিং প্রোগ্রামের অধীনে খুমলুং, কুমারঘাট এবং কৈলাসহরের 3টি নতুন এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন স্থাপন করা হয়েছে। তাছাড়া আরও 2টি AQM স্টেশন নির্মাণাধীন। 2026-27 অর্থবর্ষে বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 50টি DNA ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি ন্যাশনাল রিসোর্সেস অ্যাওয়ারনেস ক্লাব স্থাপন করা হয়েছে। ফলে মোট DNA ক্লাবের সংখ্যা 2022 উন্নতি হয়েছে এবং 22,000 শিক্ষার্থী এই ক্লাবগুলির মাধ্যমে উপকৃত হয়েছে। 2025-26 অর্থবর্ষে নাগবংশী কলোনি, সিঙ্গিবিল কলোনি, পদ্মমোহন পাড়া, রাজনগর, পূর্ব বাদলাবাড়ি এবং পূর্ব বাচাইবাড়িতে 6টি বায়ো ভিলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে পুনর্নবীকরণে পরিবেশ বান্ধব অপ্রচলিত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ওইসব গ্রামের মানুষদের আর্থসামাজিক অবস্থা উন্নতি এবং পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধারে করা সম্ভব হয়। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা আনার জন্য লক্ষ্যে বিভিন্ন ডিগ্রি কলেজে 4টি কলেজ বায়োটেক ক্লাব স্থাপন করা হচ্ছে। 2025-26 অর্থবর্ষে 2টি মাশরুম হ্যামলেট প্রতিষ্ঠা করা হয়েছে, যার ফলে শুরু থেকে এখন পর্যন্ত মোট মাশরুম হ্যামলেটের সংখ্যা 800তে উন্নীত হয়েছে। 2026-27 অর্থবর্ষে
বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে গবেষণা উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় কলেজের মতো প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবার আমি আমাদের রাজ্যের সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা অভিযানের সফল ও সুদৃঢ় বাস্তবায়নের প্রস্তাব রাখছি। তাছাড়া আমি আরও 50টি নতুন ডিএনএ ক্লাব, 4টি মাশরুম হেমলেট, 3টি বায়ো ভিলেজ এবং 4টি কলেজ বায়োটেক ক্লাব প্রতিষ্ঠার প্রস্তাব রাখছি। 2026-27 অর্থবর্ষে 59 জেলা কুমারঘাটে এবং গোমতী জেলা অন্তর্গত উদয়পুরে ধর্জনগরে 2টি সায়েন্স ল্যাবরেটরি স্থাপন করা হবে, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে 10 কোটি টাকা। শিল্প বাণিজ্য রাজ্য শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা বিকাশ, নীতিগত সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে রাজ্য সরকার নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে। 2025-26 অর্থবর্ষে আগরতলা অনুষ্ঠিত ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ এবং নয়াদিল্লিতে অনুষ্ঠিত রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিটে রাজ্য 15,800 কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব গ্রহণ করেছে। এর মধ্যে গত এক বছরে 5,022 কোটি টাকার 51 কোটি বিনিয়োগের প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে এসেছে। সম্প্রতি উচ্চ বিনিয়োগের প্রবণতাকে কাজে লাগাতে 2026 সালে মে মাসে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস মিট 2026 আয়োজন করা হবে। খনিজ সম্পদ আহরণের স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী আহরণ সুনিশ্চিত করতে ত্রিপুরা মাইনর মিনারেলস পলিসি 2025 এবং ত্রিপুরা মাইনর মিনারেলস রুলস 2023 গৃহীত হয়েছে। তার জন্য ভারত সরকারের সাস্কির অধীনে রাজ্য 100 কোটি টাকার বরাদ্দ পেয়েছে। কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করার লক্ষ্যে ইন্দ্রনগরস্থিত উইমেন্স ITI শি স্কিলস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে এবং রাজ্য সরকার ত্রিপুরা উইমেন এন্টারপ্রেনারশিপ পলিসি 2025 সুনিশ্চিত করেছে। শিল্প বাণিজ্যের জন্য আরও ব্যবহার বান্ধব পরিষেবা প্রদানের লক্ষ্যে চ্যাটবট, হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন, প্যান ভ্যালিডেশন, ডিজিলকার এবং এনটিটি লকারের সুবিধা সহ স্বাগত সিঙ্গেল উইন্ডো পোর্টালকে পুনর্গঠনের কাজ চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ইনভেস্টমেন্ট প্রমোশন এবং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লজিস্টিক সংক্রান্ত 2টি হাই লেভেল টাস্ক ফোর্সের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, যা অত্যন্ত গৌরবের বিষয়। যেখানে উত্তর পূর্ব রাজ্য অন্যান্য মুখ্যমন্ত্রী ও ডোনার মন্ত্রকের সদস্যরা ছিলেন, এই 2টি টাস্ক ফোর্সের চূড়ান্ত যে প্রতিবেদনের বাস্তবের জন্য ডোনার মন্ত্রকে জমা দেওয়া হয়েছে। 2025 সালে ল্যান্ড বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন, ইউটিলিটিস এবং সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স 100% বিজনেস রিফর্ম বাস্তবায়নের মাধ্যমে ত্রিপুরা সমগ্র দেশে প্রথম স্থান অধিকার করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত 5ম চিফ সেক্রেটারিজ কনফারেন্স ত্রিপুরার এই সাফল্য উপস্থাপন করা হয়। এখানে উল্লেখ্য, ব্যতিক্রমী বিজনেস রিফর্ম বাস্তবায়নের জন্য ত্রিপুরাকে ন্যাশনাল উদ্যোগের সঙ্গম এবং 2025-এ টপ অ্যাচিভার এর স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যস্তরীয় পর্যায়ে সামগ্রিক নিয়ন্ত্রণ, পরিবেশগত উন্নয়নের বিজনেস রিফর্ম গ্রহণের উপর মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এটি আমাদের কাছে গর্বের বিষয় যে ল্যান্ড বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন, ইউটিলিটিস, লেবার এবং সকল শিল্প ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অনুমতির জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেমে এই অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে ডিরেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্স রিডাকশন 1.0 উদ্যোগের বাস্তবায়নে 100% সাফল্য অর্জন করে ত্রিপুরা সমগ্র দেশে প্রথম স্থান অর্জন করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় আমাদের রাজ্যে সুবৃহৎ শিল্প পরিকাঠামোগত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, যা উদ্দেশ্য বিদ্যুৎ সরবরাহ, সড়ক এবং প্লাগ অ্যান্ড প্লের সুবিধা শিল্পাঞ্চলগুলির সামগ্রিক উন্নয়ন। রাজ্য MSME, স্টার্ট আপ এবং বিনিয়োগকারীদের পণ্য প্রদর্শন, বাণিজ্য উন্নয়ন, নূতন ব্যবসায়িক সুযোগ সুবিধা অনুসন্ধানের প্ল্যাটফর্ম হিসাবে ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ফেয়ার আয়োজন করা হয়েছে। তাছাড়া 3 কোটি টাকার আর্থিক সহায়তায় রামকৃষ্ণ মিশন ITI এর পরিকাঠামোগত উন্নয়ন সাধিত হবে। আমি পেচারতলে 300 জন শিক্ষার্থীর আসন বিশিষ্ট একটি নতুন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব রাখছি। 2026-27 অর্থ বছরে উত্তর ত্রিপুরা 59 খোয়াই, গোমতী, সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা জেলা শিল্প কেন্দ্রের নতুন দপ্তর ভবন নির্মাণ করা হবে, যার জন্য 7,87 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। হস্তশিল্প রেশম চাষ 2025-26 অর্থ বছর 23 জন হস্ততাঁত বয়নকারীর জন্য ওয়ার্ক শেড প্রদান করা হয়েছে, যার জন্য 27 লক্ষ টাকা ব্যয় হয়েছে। সন্ধ্যাকালীন কাজের সুবিধার জন্য 58টি সৌরবাতি বিতরণ করা হয়েছে। 419 জন বয়নকারীকে ফ্রেম, লুম ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে, যার জন্য 1,72 লক্ষ টাকা ব্যয় হয়েছে। তাছাড়া 3টি রাজ্য হস্ততাঁত এক্সপো আয়োজন করা হয়েছে। এছাড়া দিল্লিতে অনুষ্ঠিত বয়নকারী ও কারিগররা ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, গুয়াহাটিতে অনুষ্ঠিত
বায়ার্স সোল সেলার্স মিটে অংশগ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী ট্রাইবেল বহনকারী উন্নয়নের কর্মসূচির জন্য 20,000 জন ঐতিহ্যবাহী বহনকারীকে জন পিছু 1.25 কেজি করে তুলা সুতা প্রদান করা হয়েছে। প্রাতে 2 কোটি টাকা ব্যয় হয়েছে। অধিকন্তু বিভিন্ন হস্ততাঁত ক্লাস্টারের 120 জন বহনকারীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। হস্তশিল্পের উন্নয়নের জন্য 13টি নতুন ক্লাস্টার গঠন করা হয়েছে। বিভিন্ন ক্লাস্টারে 12টি সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে 1200 জন কারিগর উপকৃত হয়েছেন। এছাড়া 1375টি টুল কিট বিভিন্ন কারিগরের মধ্যে বিতরণ করা হয়েছে। সিল্ক সমগ্র 20 প্রকল্পের অধীনে 500 একর জমিতে মালবেরি চাষ করা হয়েছে, যার মাধ্যমে 1031 জন প্রকল্পের সুবিধা পেয়েছেন। তাছাড়া এই প্রকল্পের আওতায় 124 জন সুবিধাভোগীকে পৃথক রেশম কীট পালন ঘর নির্মাণে সহায়তা করা হয়েছে। 2026-27 অর্থ বছরে 10 কোটি টাকা ব্যয়ে আগরতলা ইন্দ্রনগরে একটি হ্যান্ডলুম মিউজিয়াম এবং ট্রেনিং সেন্টার সহ হ্যান্ডলুম ভবন নির্মাণ করা হয়। দক্ষতা উন্নয়ন 2025-26 অর্থবর্ষে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে 4,437 জন প্রার্থীকে বিভিন্ন দক্ষতামূলক কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 4,744 জন ভূ পরিবারের সদস্যকে জীবিকা ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের টুল কিট সরবরাহ করা হয়েছে। PMKVY 4.0 প্রকল্পের অধীনে 2,445 জন প্রার্থী বিভিন্ন জব রোলে প্রশিক্ষণ পাচ্ছেন। রাজ্যে 983টি বিদ্যালয়ে ছাত্রীদের জন্য মেগা ক্যারিয়ার গাইডেন্স সেশন পরিচালিত হচ্ছে। তাছাড়া 31টি সরকারি ডিগ্রি কলেজ ইংলিশ এমপ্লয়াবিলিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কোর্স পরিচালিত হয়েছে, যার মাধ্যমে 1,600-এর বেশি কলেজ শিক্ষার্থী উপকৃত হয়েছে। আমি মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প নামে এক নতুন প্রকল্প চালু করার প্রস্তাব রাখছি, যা নার্সিং, ITI, ডিপ্লোমা এবং স্নাতক শিক্ষার্থীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ প্রদান করবে। এই উদ্দেশ্যে বাজেটে 2,25 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেশাদার ড্রোন পাইলট অপারেটর তৈরির জন্য DGCA অনুমোদিত লাইসেন্স সহ একটি ড্রোন স্কুল প্রতিষ্ঠা করা হবে। এই উদ্দেশ্যে বাজেটে 3 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2026-27 অর্থবর্ষে আগরতলা রামকৃষ্ণ মিশন সহযোগিতায় একটি বিদেশি ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তথ্য সংস্কৃতি বিষয় আমাদের সরকার বিভিন্ন রাজ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার পুনর্জাগরণ করার পাশাপাশি লালন সংস্কৃতি বিকাশের ব্যাপক প্রচার ও প্রয়াস অব্যাহত রেখেছে। 2025-26 অর্থ বছরে গড়িয়া, দীপাবলি, খার্চি, নাট্য উৎসব, মায়ের গমন, কার্নিভাল, শারদ সম্মান, হর ঘর তিরঙ্গা অভিযান, বইমেলা, ধ্রুপদী সঙ্গীত, বহুভাষিক কবিতা, সাহিত্য উৎসব, ভিজুয়াল আর্ট, লোক সংস্কৃতি, কীর্তন পিলাক, মকর সংক্রান্তি, রাজস্ব উৎসব প্রভৃতি বিভিন্ন উৎসব অনুষ্ঠানের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনমূলক কর্মসূচি আয়োজন করা হচ্ছে। অডিশনের মাধ্যমে রাজ্যের উদীয়মান শিল্পীদের এমপ্যানেলমেন্ট করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 967 জন গ্রেডেড আর্টিস্টকে প্রশংসাপত্র প্রদান করা হয়েছে। তাছাড়া রাজ্যের শিল্পীদের উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন আর্ট ফর্মের উপরে কর্মশালা আয়োজন করা হয়েছে। 2025-26 অর্থ বছর সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রচার ও প্রসারের জন্য 27টি সাংস্কৃতিক সংস্থাকে মোট 17,82,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া নয়াদিল্লি, গুজরাট, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ সাংস্কৃতিক বিনিময়মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 2025-26 অর্থবর্ষে প্রথমবারের মতো ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট স্ক্রিন অ্যাক্টিং, ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং বিষয়ক 1 বছরের পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স চালু হয়েছে, যেখানে কোর্স ফির উপর 80% রাজ্য সরকার ভর্তুকি দিচ্ছে। তাছাড়া রাজ্যে নিয়মিত সাংবাদিক, ফটো সাংবাদিক এবং ভিডিও সাংবাদিকের জন্য স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে। পর্যটন 2025-26 অর্থবর্ষে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন, ইকো ট্যুরিজম ব্যাপক প্রচার ও প্রসারের পাশাপাশি অধিক সংখ্যক পর্যটক আকর্ষণের লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের প্রসাদ প্রকল্পের অধীনে উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়ন কাজ সুসম্পন্ন হয়েছে। 2025 সালের 22শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে তার উদ্বোধন হয়েছে। উদয়পুরে বন্দরে 97,70,00,000 টাকা ব্যয়ে 51টি শক্তিপীঠের প্রতিরূপিকা নির্মাণ করা হচ্ছে। 2025 সালের ডিসেম্বরে ইউনিটি প্রোমো ফেস্ট 2025 সালে শীতকালীন উৎসবে উদযাপিত হয়েছে। 22টি রাজ্য, 4টি দেশের 125 জন জনপ্রতিনিধি ট্যুর অপারেটর হিসাবে অংশগ্রহণ করেছেন। 2025-26 অর্থবর্ষে 2টি AC লাক্সারি কোচ এবং 2টি ইনোভা যান ক্রয় করেছে এবং সেগুলি ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্যাকেজ ট্যুরের জন্য ব্যবহৃত হচ্ছে। তাছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় এক্সটার্নাল এইডেড প্রজেক্টের অধীনে বিভিন্ন পর্যটন পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজ গৃহীত হয়েছে।
রাজ্য সরকার গঠনমূলক ইতিবাচক উদ্যোগের ফলে যে 25-26 অর্থ বছরে যে পর্যটকদের আগমন বেড়ে 6,50,772 জন হয়েছে। 2018-19 অর্থ বছরের সংখ্যাটি ছিল 5,29,815 জন। 2026 অর্থ বছর ডুম্বুর লেকে একটি হাউস বোট চালু করা হবে। উদয়পুরের অমরসাগর লেকে 40 কোটি টাকা ব্যয় করে ওয়াটার ফ্রন্ট উন্নয়নের কাজ হবে এবং 30 কোটি টাকা ব্যয়ে ডুম্বুরের টুইন আইল্যান্ডস উন্নয়ন কার্য সাধিত হবে। উভয় প্রকল্পে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের আর্থিক সহায়তা গৃহীত হবে। 2026 অর্থবর্ষে 13 কোটি টাকা ব্যয়ে ব্রহ্মাকুণ্ডকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হবে। পরিবহন রেল যাত্রা উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে 2025 সালের নভেম্বর ডিসেম্বর মাসে আগরতলা ধর্মনগর আগরতলা শিলচর আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেন শিয়ালদহ সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস LSB সংযোজিত হয়েছে। আগরতলাতে গুয়াহাটি অব্দি যাতায়াতের জন্য সাপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেসের নতুন পরিষেবা চালু করা হয়েছে। সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনা জড়িত মৃত্যু কমাতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। মোটর ভেহিকলস অ্যাক্ট 1988 ধারা 135 অধীনে জনপরিসরে সংগঠিত প্রাণহানি এবং গুরুতর আঘাতজনিত সড়ক দুর্ঘটনার কারণ ও বিশ্লেষণ গভীরভাবে পর্যালোচনার জন্য ত্রিপুরা রোড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন স্কিম 2025 প্রণয়ন করা হয়েছে, যা 10 এপ্রিল 2025 থেকে কার্যকর হয়েছে। সড়ক দুর্ঘটনার শিকারদের কাছে দ্রুত জরুরি পরিষেবা পৌঁছে দিতে এবং সুইফট রেসপন্স প্রোটোকল SRP জারি করা হয়েছে। 2025 সালের 10 নভেম্বর এই প্রোটোকল পুলিশ, স্বাস্থ্য, পরিবহন, PWD, অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা, ত্রিপুরা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, জেলা প্রশাসন এবং স্থানীয় সংস্থা সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগের মধ্যে সমন্বিত প্রতিক্রিয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, যাতে দ্রুত উদ্ধার কার্য এবং সময়োপযোগী সহায়তা নিশ্চিত করা যায়। সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু যা 2023 সালে 242 ছিল, তা 2024 সালে 213-তে নেমে এসেছে, অর্থাৎ 12% হ্রাস পেয়েছে। তদুপরি সেই সংখ্যা 2025 সালে 182-তে নেমে এসেছে, অর্থাৎ আরও 15% হ্রাস পেয়েছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী PM রাউত অর্থাৎ ক্যাশলেস ট্রিটমেন্ট অফ রোড অ্যাক্সিডেন্টস ভিকটিম স্কিম 2025 চালু করেছেন এবং 13 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে এই প্রকল্প উদ্বোধন করেছেন। এই প্রকল্পে মোটরযান ব্যবহারজনিত সড়ক দুর্ঘটনার শিকার ও প্রতি ব্যক্তিকে সর্বোচ্চ 7 দিনের জন্য 1.5 লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন চিকিৎসার সুবিধা প্রদান করা হয়। রাজ্যের পরিবহন দপ্তর এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পন্ন করেছে। 2026 অর্থবর্ষে সিদাই মোহনপুর, কল্যাণপুর এবং যতনবাড়িতে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণের প্রস্তাব করছি। এর জন্য বরাদ্দ রাখা হয়েছে 18 কোটি টাকা। পূর্ত সড়ক ও সেতু আমাদের সরকার নিরাপদ, টেকসই এবং জলবায়ু সহনশীল পরিকাঠামো গড়ে তোলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 2025-26 অর্থ বছরে সড়ক নেটওয়ার্ক উন্নয়ন, সরকারি ভবনের আধুনিকীকরণ এবং নির্মাণ কাজের জন্য উন্নয়নের লক্ষ্যে দপ্তর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আগামী অর্থ বছরে সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করা, জলবান পরিকাঠামো প্রকল্পসমূহ সময়মতো সম্পন্ন করা, আধুনিক নির্মাণ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা এবং সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণ উন্নত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এরপরে সেবা প্রদান ব্যবস্থা আরও কার্যকর হবে এবং সমগ্র রাজ্যে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। 2025-26 অর্থ বছরে 440 কিলোমিটার সড়ক নির্মাণ উন্নয়ন সম্পন্ন হয়েছে। 25.40 কিলোমিটার দৈর্ঘ্যের আগরতলা পশ্চিম বাইপাস, 135 কিলোমিটার দৈর্ঘ্যের খোয়াই তেলেবোলা বহিরাজাত সড়ক এবং 19 কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন চম্পকনগর থেকে খোয়াই পর্যন্ত 4 লেন রাস্তা নির্মাণের কাজ বর্তমানে চালু রয়েছে। চোরাইবাড়ি থেকে আগরতলা এবং আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত NH-8 এর 4 লেন করার কার্য, আগরতলা পূর্ব বাইপাস এবং উদয়পুর থেকে অমরপুর পর্যন্ত নতুন সংযোগ সড়কের DPR প্রস্তুতির প্রাথমিক কাজ সরকারে বর্তমানে চলছে। 2026 অর্থবর্ষে 980 কিলোমিটার জেলা সড়কের নির্মাণ ও উন্নয়ন এবং 8টি RCC সেতুর কাজ গ্রহণ করা হবে। 2026 অর্থবর্ষে যেসব গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ গ্রহণ করা হবে সেগুলি নিম্নরূপ: খোয়াই জেলার চেবড়ি থেকে তুলাশিকর পর্যন্ত সড়কের মান উন্নয়ন এবং শক্তিশালীকরণ 18 কোটি 20 লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। খোয়াই জেলার রামচন্দ্রঘাট থেকে ধলাবিল চৌমুনি পর্যন্ত সড়ক উন্নয়নে 13 কোটি 50 লক্ষ টাকা বরাদ্দ ধরা হয়েছে। ভারতচন্দ্রনগরের ব্লকের পাইকোলা বাজার থেকে যশমুরা টি সংযোগ পর্যন্ত সড়ক উন্নয়নে 11 কোটি 25 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। গন্ডাছড়া থেকে বাবুসাই ক্যাম্প পর্যন্ত সড়ক নির্মাণে 67 কোটি 62 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। গোমতী জেলার সিমসিমাতে গঙ্গাচড়া পর্যন্ত সড়ক নির্মাণে 6 কোটি 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত সরকারের ব্যয় বিভাগ ত্রিপুরা স্টেটস হাইওয়ে ইমপ্রুভমেন্ট অ্যান্ড আরবান মোবিলিটি প্রজেক্ট PPRID
22,625 নামে 1,926 কোটি 43 লক্ষ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। নিম্নোক্ত সড়ক সমূহ এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। চম্পকনগর থেকে উদয়পুর খুমলুপুর জম্পজলা হয়ে 40 কিলোমিটার, জলেবাসা কাঞ্চনপুর আনন্দবাজার সড়ক 54 কিলোমিটার, শান্তিবাজার থেকে করবুক ওয়াকাপা স্কুল হয়ে 26 কিলোমিটার এবং যোগেন্দ্রনগর থেকে জম্পজলা আনন্দনগর গাবর্দি টাকার জলে 28 কিলোমিটার। 2026 সাথে অর্থ বছরে ইএপি ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে এবং প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। 3 বছরের মধ্যে বাস্তবায়ন সম্পূর্ণ হবে। পূর্ত পানীয় জল প্রতিটি পরিবারের জন্য সরবরাহকৃত জলের সংযোগ প্রদানে আমাদের রাজ্য উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে 12 মার্চ 2026 তারিখে পর্যন্ত রাজ্যের মোট 6,48,224টি অর্থাৎ গ্রামীণ পরিবারের ট্যাপ ওয়াটার সংযোগ পৌঁছেছে। 2025-26 অর্থ বছরে 42টি ডিপ টিউবওয়েল খনন করা হয়েছে এবং 150টি ডিপ টিউবওয়েল, 338টি স্মল বোর ডিপ টিউবওয়েল ওয়েল প্রকল্প এবং 37টি উদ্ভাবনী প্রকল্প চালু করা হয়েছে। 2026 সাথে অর্থ বছরে অবশিষ্ট 1,03,266 গ্রামীণ পরিবারকে এই পরিষেবার আওতায় আনা হবে। আশা করা যায় যে 355টি ডিপ টিউবওয়েল এবং 759টি স্মল বোর টিউবওয়েল প্রকল্প, 258টি উদ্ভাবনী প্রকল্প এবং 1,543টি আয়রন রিমুভাল প্ল্যান্ট এবং 3টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হবে। পূর্ত জল সম্পদ 2025-26 অর্থ বছরে 1,484 হেক্টর চাষযোগ্য জমিকে নিশ্চিত সেচের আওতায় আনা হয়েছে। বর্তমানে আরও 10,400 হেক্টর চাষযোগ্য জমিকে নিশ্চিত সেচের আওতায় আনতে 422টি ডিপ টিউবওয়েল, 32টি লিফট ইরিগেশন প্রকল্প, 14টি মাইনর ইরিগেশন স্টোরেজ প্রকল্প এবং একটি ডাইভারশন প্রকল্প চালু রয়েছে। 2025-26 অর্থ বছরে সারা রাজ্যে 31.92 কিলোমিটার জুড়ে 160টি ভূমিক্ষয় রোধী বন্যা সুরক্ষার কাজে গৃহীত হয়েছে। কৈলাসহরে 6টি ঝুঁকিপূর্ণ বাঁধ, বিলোনিয়া 2টি বাঁধ এবং হারানোতে একটি বাঁধ শক্তিশালীকরণের কাজ নেওয়া হয়েছে। 2026 সাথে অর্থ বছরে 82 কোটি 53 লক্ষ টাকার আর্থিক বরাদ্দে 12.79 কিলোমিটার দৈর্ঘ্যের 48টি ক্ষয়রোধী বন্যা সুরক্ষা রাজ্যের বিভিন্ন স্থানে গ্রহণ করা হবে। গোমতী জেলার কুঠামারা জিপি, রামজলি জিপিতে 2টি আরসিসি সুইচ গেট নির্মাণ, উদয়পুরে মিউনিসিপ্যাল কাউন্সিলের অন্তর্গত গোমতী নদীর বামে তীরে একটি ভূমিক্ষয় রোধীর কাজ হাতে নেওয়া হবে। 2026-27 অর্থ বছরে 41 কোটি 1 লক্ষ টাকা ব্যয়ে হাওড়া নদী বিদ্যমান বাঁধ সম্প্রসারণ প্রায় 650 মিটার এবং হাওড়া ও কাটাখাল নদীর বাঁধ শক্তিশালীর কাজ গ্রহণ করা হবে। বিদ্যুৎ সর্বস্তরের জনগণের স্বার্থে রাজ্যে বিদ্যুৎ খাত নির্ভরযোগ্য, দক্ষ এবং টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিক উন্নতি বজায় রেখেছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ব্যাপকভাবে স্মার্ট ইলেকট্রিসিটি মিটার স্থাপন শুরু করেছে, যার ফলে সঠিক বিলিং, রিমোট মনিটরিং এবং উন্নত গ্রাহক পরিষেবা সম্ভবপর হচ্ছে। রাজ্য বিদ্যুৎ নিগম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং বিপুল পরিমাণে রাজস্ব পুনরুদ্ধারের লক্ষ্যে বিদ্যুৎ চুরি বিরোধী অভিযান এবং নজরদারি কার্যক্রম জোরদার করেছে, যার ফলে নিগমের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। এই উদ্যোগগুলি রাজ্য বিদ্যুৎ নিগমের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে খুবই সহায়ক হচ্ছে এবং এই সমস্ত পদক্ষেপ ত্রিপুরা রাজ্যের প্রতি নাগরিকের জীবনযাত্রার মান উন্নত করে এমন একটি আধুনিক, কার্যকর এবং টেকসই বিদ্যুৎ খাত গড়ে তোলার প্রতি আমাদের সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করে। 2026 সালে অর্থ বছরে 10 কোটি 72 লক্ষ টাকা বরাদ্দের একটি এমার্জেন্সি রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা হবে। এছাড়া খোয়াই জেলায় কল্যাণপুরে 132 কেবি ক্ষমতা সম্পন্ন এক নতুন সাবস্টেশন স্থাপন করা হবে। এর জন্য 24 কোটি 78 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তর ত্রিপুরা 132 কেবি একক সার্কিট লাইনে পুরনো পরিবাহী তারের পরিবর্তে নতুন তার স্থাপন করা হবে, যার জন্য 3 কোটি 4 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। উদয়পুরে পাড়াটনাতে 132 কেবি একক সার্কিট লাইনে নতুন পরিবাহী তার স্থাপনের জন্য 32 কোটি 21 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ভোক্তাদের উচ্চ মাত্রায় বিদ্যুৎ বিলের চাপ কমানোর লক্ষ্যে রাজ্য সরকার পুনর্নবীকরণ শক্তির উপর বিশেষ জোর দিয়েছে। গুরুত্বপূর্ণ জনবহুল স্থান, গ্রামীণ বাজার এবং কিছু গ্রামে সৌর আলোকায়নের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে সৌরবাতির ব্যবহারের প্রসার রাজ্য সরকারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। PM সূর্যকর প্রকল্প আমাদের রাজ্যে বাস্তবায়িত হচ্ছে এবং ভারত সরকার প্রদত্ত ভর্তুকির সহায়তায় বহু পরিবার তাদের বাড়ি ঘরে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছে। 2025-26 অর্থবর্ষে PM ডিভাইনের অধীনে 3,335 KWP সোলার মাইক্রো গ্রিড এবং PM জনমনের অধীনে 265 সোলার মাইক্রো গ্রিড সম্পন্ন হয়েছে। বিভিন্ন গ্রামীণ বাজার, মোটর স্ট্যান্ড, চেকপোস্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে 182টি সোলার হাইমাস্ট স্থাপন করা হয়েছে।
রাজ্যের বিভিন্ন অঞ্চলে পানীয় জলের উৎসের জন্য 164টি সৌর চালিত পাম্প এবং বিভিন্ন সরকারি বাগিচা 44টি সৌর চালিত পাম্প স্থাপন করা হয়েছে। 2026 অবস্থায় PM সূর্যঘর প্রকল্পের অধীনে সরকারি ভবন সমূহে সৌর বিদ্যুতায়ন করা হবে। এ উদ্দেশ্যে 60 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পানীয় জলের জন্য 8 লক্ষ টাকা বরাদ্দ এবং 50টি সৌরচালিত ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট স্থাপন করা হবে। CSR প্রকল্পের অধীনে ত্রিপুরা 40টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 750 সোলার পাওয়ার পার্ক স্থাপন চালু করা হবে। জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে 50টি জনজাতি বালক ও জনজাতি বালিকা হোস্টেলে 18,97 লক্ষ টাকা ব্যয়ে ব্যাটারি ব্যাকআপ সহ 10 হাইব্রিড SPP পাওয়ার প্ল্যান্ট এবং সৌরভিত্তিক CWEPP স্থাপন ও চালু করা হবে। নগর উন্নয়ন প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান বাস্তবায়নে ত্রিপুরা দেশের অন্যতম সেরা রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে। শহর এলাকায় বসবাসকারী দরিদ্র জনসাধারণের জন্য 81,042টি বাড়ি নির্মাণের কাজ অনুমোদিত হয়েছে, যার মধ্যে 74,880টি অর্থাৎ 92% বাড়ি নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আবাসন প্রকল্পের অধীনে বিবেকানন্দ মার্কেটে নির্মিত ফ্ল্যাটগুলি ক্রেতাদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং কুঞ্জবন প্রকল্পের ফ্ল্যাট নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের অধীনে আগরতলা এবং অন্যান্য ছোট শহরে নদীর দূষণ রোধ এবং শহরে স্যানিটেশনের ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইনস্টিটিউট নালা ট্রিটমেন্ট ওয়ার্ক এবং অক্সিডেশন পন্ড নির্মাণ করা হচ্ছে। 2025-26 অর্থ বছর আগরতলা স্মার্ট সিটি মিশনের অধীনে 96 লক্ষ টাকা বিমানবন্দরের সড়ক করিডোরে 4 লেন করার কাজ, 32,31 লক্ষ টাকা মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয় স্থিত জলাশয় পুনরুজ্জীবিত করার কাজ এবং 2,71 লক্ষ টাকায় মহারাজগঞ্জ বাজার স্থিত পুকুরে উন্নয়ন সহ একাধিক উল্লেখযোগ্য প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ সহায়তায় ত্রিপুরা আরবান অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে বৃহৎ আকার নাগরিক পরিকাঠামো প্রকল্প গ্রহণ করা হয়েছে। আনুমানিক 530 কোটি টাকার এই প্রকল্প রাজ্যের 12টি শহরকে অন্তর্ভুক্ত করেছে এবং জল সরবরাহ, সড়ক নিকাশি ও পর্যটন পরিকল্পনা উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছে। প্রায় 75,000 পরিবারকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে 305 কিলোমিটারের বেশি জল বিতরণকারী পাইপলাইনে বসানো হচ্ছে। এর পাশাপাশি টিউবওয়েল, আয়রন রিমুভাল প্ল্যান্ট, জল পরিশোধন প্ল্যান্ট ও ওভারহেড জলাধার রাস্তা এবং ড্রেনেজ নেটওয়ার্কের নির্মিত হচ্ছে। 2027 সালে মার্চ মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন ট্রিটমেন্ট প্ল্যান্টে ওয়াটার সাপ্লাই ম্যানেজমেন্টের সিস্টেমের পাশাপাশি 10টি ওয়াটার ট্যাঙ্কার ক্রয় করা হচ্ছে। বিভিন্ন আরবান লোকাল বডিতে জলের ATM স্থাপন করা হবে। ত্রিপুরা শহরে আজীবিকা মিশন শহরে বসবাসরত দরিদ্র পরিবার সমূহ, বিশেষত দরিদ্র মহিলাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 66,000-এর বেশি সংখ্যক মহিলাকে স্বসহায়ক দলের মাধ্যমে সংগঠিত করা হয়েছে এবং তাদের রিভলভিং ফান্ড, ঋণ সহায়তা, দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ এবং জীবিকা নির্বাহজনিত নানা সুযোগ প্রদান করা হয়েছে। নারী নেতৃত্বাধীন স্বসহায়ক দলগুলি সফলভাবে ক্যান্টিন পরিচালনা করছে, মধ্যাহ্ন ভোজন সরবরাহ করছে এবং অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পণ্য বিপণন করছে। নগর এলাকার পানীয় জলের সরবরাহ ব্যবস্থাপনা উন্নত করতেও স্বসহায়ক দলের মহিলাদের নিযুক্ত করা হয়েছে। এই প্রকল্পের অধীনে 5,800 জনের বেশি এই স্ট্রিট ভেন্ডারকে 13,90,00,000 টাকা ঋণ দেওয়া হয়েছে এবং পাশাপাশি ডিজিটাল ইনসেন্টিভ এবং সোশ্যাল সিকিউরিটি বেনিফিট প্রদান করা হয়েছে। আগরতলা আরবান পভার্টি এলিভেশন পাইলট প্রজেক্ট নামে একটি নতুন প্রকল্প ঝুঁকিপূর্ণ পেশায় নিযুক্ত শ্রমজীবীদের পরিবর্তিত ঋণ সহায়তার মাধ্যমে সহায়তা করেছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মিউনিসিপ্যাল শেয়ার্ড সার্ভিস সেন্টার বাস্তবায়নের জন্য ভারত সরকার 48,74,00,000 টাকা অনুমোদন করেছে। উদয়পুরের স্যাটেলাইট টাউন প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে, যার জন্য 10 কোটি টাকা অনুমোদিত হয়েছে। কঠিন বর্জ্য ব্যবস্থা, তরল বর্জ্য ব্যবস্থাপনার উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে, যার জন্য 40 কোটি টাকা অনুমোদিত হয়েছে। আগরতলা পৌর নিগম এলাকার অন্তর্গত দুর্গা চমনি বাজার নির্মাণ কাজের জন্য 10 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। 5 বছরে 1,500 কোটি টাকা ব্যয়ে চালু হওয়া মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প সমগ্র নগর উন্নয়ন ব্যবস্থার একটি প্রধান তালিকা শক্তি উঠেছে। এই প্রকল্প নগরবাসীর মৌলিক পরিষেবা জন সুবিধা উন্নত করছে এবং কাজের তদারকিতে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর অংশগ্রহণ সুনিশ্চিত করে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়িয়েছে। শাসন এবং উন্নয়নের উৎকর্ষের জন্য এই উদ্যোগটি রাষ্ট্রীয় স্তরে স্বীকৃত হয়েছে এবং আমরা মর্যাদাপূর্ণ স্কচ অ্যাওয়ার্ড 2025 অর্জন করেছি। আগরতলা পুর কর্পোরেশন সহ বিভিন্ন আরবান লোকাল বডি পরিকাঠামো উন্নয়নের জন্য এর অধীনে
শাসকির অধীনে 208,50,00,000 টাকা অনুমোদন করা হয়েছে এবং এই সমস্ত প্রকল্প 2026-27 অর্থ বছরে বাস্তবায়িত হবে। 2026-27 অর্থ বছর অন্যান্য প্রকল্পের পাশাপাশি নিম্নলিখিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি গ্রহণ করা হবে। পশ্চিম ত্রিপুরা আরবান লোকাল বডিগুলির অন্তর্গত নাগরিকদের মৌলিক পরিকাঠামো ও জীবনমান উন্নয়নের জন্য নেবারহুড ইমপ্রুভমেন্ট প্ল্যান গ্রহণ করা হবে এবং এর জন্য বরাদ্দ থাকবে 2 কোটি টাকা। উত্তর ত্রিপুরা জেলার ইউএলবিগুলিতে পানীয় জল সংরক্ষণ সরবরাহ ব্যবস্থা উন্নয়নের জন্য 400 কিলোমিটার ক্ষমতা সম্পন্ন ডিটিডব্লিউ ও আইআরপি সমৃদ্ধ জলাধার ব্যবস্থা উন্নয়ন সুনিশ্চিত করে একটি প্রকল্প হাতে নেওয়া হবে, যার জন্য ব্যয় ধরা হয়েছে 8 কোটি টাকা। দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তিবাজার পৌর পরিষদের অন্তর্গত কালাছাড়া নিকাশি ব্যবস্থা উন্নয়ন একটি পাম্পিং স্টেশন নির্মাণের জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে বন্যা জল নিষ্কাশনের মাধ্যমে নগর অঞ্চলে বন্যা প্রতিরোধ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা হবে। গোমতী জেলা অমরপুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের শঙ্কুইটলা পানীয় জল ব্যবস্থা উন্নয়নে 6,50,00,000 টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমবায় 2025-26 অর্থবর্ষে 2068টি ল্যাম্পস ও প্যাক্সের কম্পিউটারাইজেশন সম্পন্ন করা হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের আওতায় সমবায় ব্যাংক আধুনিকীকরণের লক্ষ্যে ত্রিপুরা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের কম্পিউটারাইজেশন সম্পন্ন হয়েছে। ইজ অফ ডুইং বিজনেস অংশ হিসাবে স্বাগত পোর্টালের মাধ্যমে সমবায় সমিতিগুলো অনলাইন রেজিস্ট্রেশন শুরু করেছে। এখন পর্যন্ত এই পোর্টালের মাধ্যমে 1042টি সমবায় সমিতি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। ল্যাম্পস প্যাক্সগুলিকে সিএসসি হিসাবে কার্য করার জন্য ভারত সরকারের সমবায় মন্ত্রক, তথ্য প্রযুক্তি ইলেকট্রনিক মন্ত্রক, নাবার্ড এবং সিএসসি এই গভর্নেন্স সার্ভিস লিমিটেডের মাধ্যমে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে এই সমিতিগুলি বিভিন্ন পরিষেবা প্রদান করতে পারবে। আইন 2025-26 অর্থ বছরে কোর্ট ভবনের ভার্টিক্যাল এক্সটেনশন সম্পন্ন হয়েছে। মোহনপুর এসডিজেএম ও সিভিল জজ জুনিয়র ডিভিশন আদালত ভবন নির্মাণ সম্পন্ন উদ্বোধন করা হয়েছে। তেলিয়ামুড়া এসডিএম অফিসের পুরনো ভবন সংস্কার করে এসডিজেএম ও সিভিল জজ জুনিয়র ডিভিশন আদালত ব্যবহারের কাজ শীঘ্রই সম্পন্ন হবে। 2025-26 অর্থ বছরে ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষ মোট 21,784টি আইনি সচেতনতা কর্মসূচি পরিচালনা করেছে, যাতে 1,90,894 জন মানুষ অংশগ্রহণ করেছেন। 901 জনকে প্যানেলভুক্ত আইনজীবী প্রদান করা হয়েছে এবং 3,353 জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। 28টি ভিকটিম কম্পেনসেশন পিটিশন নিষ্পত্তি করা হয়েছে এবং 83,70,000 টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। 2025 সালে 1 ও 2 নভেম্বর অর্থাৎ 2 দিন বিশাল করে অবস্থিত কেন্দ্রীয় শোধনাগারের ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষ উদ্যোগে জেল বন্দীদের জন্য ধ্যান ও অনুপ্রেরণামূলক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2025-26 অর্থ বছরের লোক আদালতের মাধ্যমে মোট 25,240টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া 12 জুলাই 2025 এবং 26 জুলাই 2025 তারিখে 2টি বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হয়, যেখানে মোট 14,014টি মামলা গ্রহণ করা হয় এবং 9,726টি মামলা নিষ্পত্তি হয়। 2026-27 অর্থ বছর আরও অধিক পরিমাণে এই ধরনের আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হবে, যাতে দরিদ্র জনসাধারণ বিনামূল্যে আইনি পরিষেবার সুযোগ পেতে পারেন। কর্মসংস্থান পরিষেবা ও জনবল পরিকল্পনা জাতীয় কেরিয়ার সার্ভিস প্রকল্পের অধীনে 6টি চাকরি মেলা এবং একাধিক রিক্রুটমেন্ট ড্রাইভের উদ্যোগে গ্রহণ করা হয়েছে, যাতে চাকরি প্রার্থী এবং বেসরকারি নিয়োগকর্তাদের মধ্যে সংযোগ স্থাপন করা যায়। তরুণদের উপযুক্ত কর্মসংস্থান প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে সহায়তা করতে 12টি ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করেছেন 540 জন কর্মসংস্থান প্রার্থী। বিদ্যালয় মহাবিদ্যালয় পর্যায়ে 82টি কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম পরিচালনা করা হয়েছে, যেগুলির মাধ্যমে 12,907 জন শিক্ষার্থী ও কর্মসংস্থান প্রার্থীদের উন্নততর জীবিকার সুযোগ ও দক্ষতা বিকাশের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। 6টি কেরিয়ার এক্সিবিশনের আয়োজন করা হয়েছে, যাতে অংশগ্রহণকারী 1,342 জন শিক্ষার্থীকে বিভিন্ন পেশা ও কর্মপদ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেছে। অগ্নিবীর রিক্রুটমেন্ট স্কিম সংক্রান্ত সুযোগ সুবিধা সম্পর্কে তরুণদের অবহিত করতে 56টি কেরিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে 7,348 জন চাকরি প্রার্থী উপকৃত হয়েছেন। 2026 অর্থবর্ষে যুব সমাজের জন্য উন্নত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এমন আরও কেরিয়ার কর্মসূচি আয়োজন করা হবে। অর্থনীতি ও পরিসংখ্যান 2025-26 অর্থবর্ষে ত্রিপুরার জন্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং ডোমেস্টিক প্রোডাক্ট প্রণয়নের পদ্ধতি উদ্ভাবনের উদ্দেশ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার সঙ্গে স্বাক্ষরিত মৌ চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। জাতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে হাউস হোল্ড সোশ্যাল কনভেনশন, হেলথ এবং টেলিকম ও এডুকেশন সংক্রান্ত কম্প্রিহেনসিভ মডিউলার সার্ভে
সফলভাবে সম্পন্ন হয়েছে। সুশাসন, ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্য উদ্ভাবনী শক্তি, উদ্যোক্তা বিকাশ এবং প্রযুক্তি নির্ভর উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে আমাদের রাজ্যে প্রথম স্টেট ইনোভেশন মিশন চালু করা হয়েছে। এই মিশন লক্ষ্য হল সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প ক্ষেত্রের অংশীদার ও স্টার্টারকে একটি সমন্বিত ব্যবস্থা একত্রিত করা। রাজ্য সরকারের প্রথমবারের মতো প্রবাসী ত্রিপুরাবাসী সামিট আয়োজন করেছে, যার মধ্যে বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা ত্রিপুরা প্রবাসীদের রাজ্যের উন্নয়ন যাত্রায় অংশগ্রহণের মাধ্যমে সামিল করার জন্য একটি সুশৃঙ্খল প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই উদ্যোগের ফলে প্রবাসী সদস্যদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে এবং এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে ছিটে থাকা 80 জনের বেশি বিশিষ্ট পেশাজীবী সমাজের মানুষ অংশগ্রহণ করেছেন। বিনিয়োগ, প্রসার, উদ্ভাবন, মেন্টরশিপ এবং ত্রিপুরা বিশ্বমানের ব্র্যান্ডিংয়ে প্রবাসীদের সুচারু দক্ষতা কাজে লাগানোই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। 2026 অর্থবর্ষে রাজ্যের প্রতিটি জেলায় ইনোভেশন সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি তৃণমূল স্তর পর্যন্ত উদ্ভাবকদের উৎসাহিত করতে ডিস্ট্রিক্ট ইনোভেশন ফেলোশিপ চালু করা হবে। সাধারণ প্রশাসন, নয়াদিল্লি চাণক্য বিদেশ বীর টিকেন্দ্রজিৎ মার্গে অবস্থিত ত্রিপুরা ভবনের অ্যানেক্স বিল্ডিং নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে, যার জন্য ব্যয় ধরা হয়েছে 2,95,00,000 টাকা। 2025 সালের নভেম্বর মাসে হায়দ্রাবাদ অনুষ্ঠিত তেলেঙ্গানা নর্থ ইস্টে ইন্ডিয়া কানেক্ট টেকনোকালচারাল ফেস্টিভ্যাল তেলেঙ্গানায় মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ত্রিপুরা সরকার হায়দ্রাবাদ উত্তর ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জমি পাবে। সাধারণ প্রশাসন, রাজনৈতিক, সর্দার বল্লভ প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস 2025 উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে রাজ্যের রাজধানী প্রতিটি জেলা সদর কার্যালয়ে রাষ্ট্রীয় ঐক্য শপথ গ্রহণ অনুষ্ঠানে রান ফর ইউনিটি এবং মার্চ পাস্ট আয়োজন করা হয়েছে। ত্রিপুরা অ্যামালগামেটেড স্পেশাল ফান্ড থেকে ত্রিপুরার অবসরপ্রাপ্ত অপেনশনভোগী একজন প্রাক্তন সেনাকর্মী বিধবার্ষিকা মাসিক 12,000 টাকা রক্ষণাবেক্ষণ ভাতা প্রদান করা হয়েছে। শ্রম, ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক 21/11/2025 তারিখ থেকে সমগ্র দেশে 4টি শ্রম কোড কার্যকর করেছে, যা 29টি শ্রম আইনকে একত্রিতকরণের এক নতুন ধারণা। এর ফলে ন্যূনতম 1 বছর কাজ করলে গ্র্যাচুইটি পাওয়ার অধিকার, ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত এমনকি একজন শ্রমিকদের জন্য ইএসআই প্রদানের সুবিধা, প্রত্যেক শ্রমিককে বাধ্যতামূলক নিয়োগপত্র প্রদান, ইউনিভার্সাল মিনিমাম ওয়েজের ব্যবস্থা এবং আরও বহু শ্রম সংস্কার কার্যকরী হয়েছে, যা শিল্পায়নের পথকে প্রশস্ত করবে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 অধীনে রাজ্যের 20টি নির্ধারিত শ্রমক্ষেত্রে নিযুক্ত বিভিন্ন শ্রেণীর শ্রমিকদের জন্য রাজ্য সরকার ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স সংশোধন করেছে, যা 1 অক্টোবর 2025 থেকে কার্যকর হয়েছে। লেবার ব্যুরো সিমলা কর্তৃক প্রকাশিত কনজিউমার্স প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে এই 20টি নির্ধারিত শ্রমক্ষেত্রে ভিডিএ ও সংশোধন করা হয়েছে, যার ফলে রাজ্যে 2,50,000 বেশি শ্রমিক কর্মচারী উপকৃত হয়েছেন। ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড নিবন্ধীকৃত নির্মাণ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে মডেল ওয়েলফেয়ার স্কিম চালু করেছে। এই প্রকল্প রাজ্যের নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প নামে 20 নামে শুরু হয়েছে, যার আওতায় বিবাহ সহায়তা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা, অন্ত্যেষ্টিক্রিয়া সহায়তা 5,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করা, মাতৃত্বকালীন সহায়তা 5,000 টাকা থেকে বৃদ্ধি করে 8,000 টাকা, পেনশন 700 টাকা থেকে 1,000 টাকা, শিক্ষা সহায়তা 8,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং মৃত্যুকালীন সহায়তা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে 20,000 টাকা থেকে 2 লক্ষ টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে 40,000 টাকা থেকে বৃদ্ধি করে 4 লক্ষ টাকা উন্নীত করা হয়েছে। এনএসকেপি 20 নতুনভাবে অন্তর্ভুক্ত সুবিধার মধ্যে রয়েছে স্থায়ী প্রতিবন্ধী ভাতা, যার অধীনে মাসিক 3,000 টাকা প্রদান করা হবে এবং নিবন্ধিত মহিলা নির্মাণ শ্রমিকদের জন্য ত্রৈমাসিক মাতৃকালীন ছুটির সুযোগ দেওয়া হবে। নিবন্ধিত নির্মাণ শ্রমিকদের সন্তানের জন্য পোশাক, খাদ্য, বই কেনার উদ্দেশ্যে বার্ষিক 2,000 টাকা আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত একটি নতুন প্রকল্প ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড চালু করেছে। 2025 অর্থবর্ষে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড নিবন্ধিত শ্রমিকদের 7,18,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং রাজ্যে বিভিন্ন নির্মাণ কার্য থেকে 28,90,00,000 টাকার শেষ সংগ্রহ করেছে। রাজ্যের 9,652 জন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক ই শ্রম পোর্টালে নিবন্ধিত হয়েছেন। সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য এমপ্লয়ি স্টেটস ইন্স্যুরেন্স একটি বহুমাত্রিক সামাজিক সংস্থা, সামাজিক সুরক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে শ্রমিক ও তাদের পরিবারের জন্য চিকিৎসার সুযোগ সুবিধা প্রদান করা হয়। বর্তমানে এই কর্মসূচির অধীনে 22,910 জন বীমাকৃত ব্যক্তি নিবন্ধিত রয়েছেন এবং ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, আগরতলা, বিশ্রাম দুপুরে মোট 6টি ইএসআই চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে। কারখানা বয়লার সংস্থা আমাদের রাজ্যের
বর্তমান বিনিয়োগ বান্ধব রাজ্য হিসাবে পরিচিতি লাভ করেছে। এর ফলস্বরূপ 2025 সালে নতুন 16টি কারখানা স্থাপিত হয়েছে এবং এর মাধ্যমে রাজ্যে মোট কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 750টি। এইসব কারখানায় প্রায় 60,000-এর বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। বর্তমান ত্রিপুরা রাজ্যে মোট 57টি বয়লার কারখানা রয়েছে এবং আরও 2টি বয়লার কারখানা চালু করার প্রস্তুতি রয়েছে। কারখানাগুলি নিয়মিত পরিদর্শন এবং বয়লারগুলি বার্ষিক পরিদর্শনের পাশাপাশি কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে কারখানাগুলিতে 140টি নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিহত করা, শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার জন্য জেলা পর্যায়ে 4টি কর্মসূচি আয়োজন করা হয়েছে। অর্থ, সরকারি কর্মচারীর নথি ব্যবস্থাপনা, বেতন প্রস্তুত করেন, অনলাইনে পেনশন প্রস্তাব জমা দেওয়ার জন্য রাজ্য সরকার চলতি মাস থেকেই নেক্সট জেনারেশন HRM চালু করছে। এই ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছতা বৃদ্ধি পাবে, কাগজপত্র ব্যবহার কমবে এবং কর্মচারীদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও সহজে ব্যবহার করা সম্ভবপর হবে। ঠিক আছে, আমাদের যেহেতু বাজেট শেষ হয়নি, হ্যাঁ, আমরা 10 মিনিটের জন্য বাজেটটা বাড়াচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এরপরে প্রশাসনিক বিষয়াদি দ্রুত নিষ্পত্তি করা যাবে এবং কর্মচারীরা তাদের নিজস্ব তথ্য সহজে দেখতে পাবেন। এবং তাছাড়া IFMS 2.0 বাস্তবায়নের জন্য প্রস্তাবিত আহ্বানপত্র প্রস্তুতের কাজ তথ্য প্রযুক্তি দপ্তর দ্বারা করা হচ্ছে এবং শীঘ্রই তা প্রকাশ করা হবে। বিভিন্ন সামাজিক সুরক্ষার কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যের সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কর্মসূচির অধীনে মোট 15,55,693টি অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার অধীনে 6,40,292টি অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে এবং অটল পেনশন যোজনার অধীনে মোট 3,22,572টি অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে। 2026 অর্থ বছরের মোট বাজেটে বরাদ্দ করা হয়েছে 34,212.31 কোটি টাকা, যা 25-26 অর্থ বছরের অনুমোদিত বাজেটের তুলনায় 5.520% বেশি। মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার নির্ধারণ করা হয়েছে 8,945.92 কোটি টাকা, যা 25-26 অর্থ বছরের অনুমোদিত বাজেটের অর্থাৎ বাজেট এস্টিমেটের তুলনায় 13.19% বেশি। আয় ও ব্যয়ের সারসংক্ষেপে নিম্নে দেওয়া হল। রেভিনিউ অ্যাকাউন্ট রিসিপ্টস 26,881.99 কোটি টাকা, এক্সপেন্ডিচারে 25,266.39 কোটি টাকা এবং সারপ্লাস A-A2 1,615.60 কোটি টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্টস ফ্রম লোনস অ্যান্ড আদার্স and including public accounts and opening balance 7,089.60 কোটি টাকা, এক্সপেন্ডিচার 8,945.92 কোটি টাকা এবং ডেফিসিট B-B2 1,856.32 কোটি এবং টোটাল রিসিপ্টস A1 + B1 33,971.59 কোটি টাকা, টোটাল এক্সপেন্ডিচার A2 + B2 34,212.31 কোটি টাকা। বাজেট ডেফিসিট C-D যেখানে 240.72 কোটি টাকা। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি এই 2026-27 সালের যে বাজেট প্রস্তাব পেশ করেছি, আমি এই সভায় আপনি সহ এখানে বিরোধী দলের মাননীয় আমাদের বিরোধী দল নেতা থেকে শুরু করে সমস্ত আমাদের সদস্যদের আমার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সকলে এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আরও শক্তিশালী সমৃদ্ধতর এবং বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে একসাথে কাজ করি। আমাদের রাজ্যকে বিকাশের চরমের শিখরে পৌঁছে দিতে আমরা সবাই বদ্ধপরিকর হই এবং যাতে আমাদের রাজ্য হয়ে ওঠে আশা আকাঙ্ক্ষা সুযোগ এবং অপরিসীম সম্ভাবনায় পরিপূর্ণ বিকশিত ত্রিপুরা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। স্যার Honorable Acting Speaker, মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি 2026-2027 আর্থিক সালের ব্যয় বরাদ্দের দাবি সম্বলিত বাজেট বইয়ের প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য।
যে সকল মাননীয় সদস্যগণ ব্যয় বরাদ্দের দাবির উপর ছাঁটাই প্রস্তাব অর্থাৎ কাট মোশনের নোটিশ মাননীয় অধ্যক্ষ মহোদয়, সিএম সাহেব কিছু বলবে আপনার। ঠিক আছে। এটা শেষ করে নেব। যে সকল মাননীয় সদস্যগণ ব্যয় বরাদ্দের দাবির উপর ছাঁটাই প্রস্তাব অর্থাৎ কাট মোশনের নোটিশ দিতে ইচ্ছুক, ওনারা আগামী 18 মার্চ বুধবার 2026 তারিখ বেলা 2 ঘটিকার মধ্যে এই ছাঁটাই নোটিশ বিধানসভা সচিবালয়ে জমা দিতে পারেন। তা আমি যেহেতু এটা 2 থেকে 4 হয়ে যায়, তা আমি এটাকে 4 ঘটিকাই বলবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি একটা ঘোষণা দিতে চাই। আমরা যদিও রাজ্য সরকারের ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট তো আছে বলার, তবুও আমি রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের স্বার্থে 5% ডিআর ঘোষণা করছি। এই বাড়তি ডিএ বা ডিআর আগামী অর্থ বছরের 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে এবং এতে উপকৃত হবেন মোট 1,02,563 রেগুলার কর্মচারী এবং 81,019 পেনশনার এবং ফ্যামিলি পেনশনার। তাছাড়া অনিয়মিত কর্মচারী যারা আছেন বা কর্মীগণ এতে উপকৃত হবেন। এতে মোট ব্যয় হবে বার্ষিক প্রায় 500 করোড়। ধন্যবাদ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, রাজ্যের অর্থমন্ত্রী কিছুক্ষণ আগে ওনার বাজেট স্পিচ রাখলেন। বুঝলাম না, এই বাজেট স্পিচের মধ্যে যদি এই 5% ঘোষণাটা থাকতো, অন্যায়টা কি হতো? এটা তো ক্যাবিনেট ক্লিয়ারেন্সই হয়েছে। The announcement during the budget session ought to have come from the finance minister. তার মানে what his intentions I don't know. This has been the precedent in the parliament also and in this state assembly also. Within a difference of 1 minute, the announcement has been made. So is he expressing his no confidence upon the finance minister, or why is he trying to evade the announcement being made by the finance minister? এমন কি প্রয়োজনীয়তা রইল যে উনি স্টেটমেন্টটা দিলেন, অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন, এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হলো না কেন? This is just nothing more than that. ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক না। এটা হচ্ছে অবমাননা, পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিজার এন্ড হাউস, and also an insult to the finance minister. This ought not have been done. ঠিক আছে, ঠিক আছে। অর্থমন্ত্রীর নলেজে আছে, কিন্তু লিডার যে হাউসের আমাদের যেহেতু আমাদের পরিষদীয় দলের নেতা, সুতরাং লিডারই ঘোষণা করা উচিত এবং লিডার তাই ঘোষণা করছে। আচ্ছা, এখন প্রশ্ন উত্তর পর্ব। স্যার এখন প্রশ্ন উত্তর পর্ব। না না না, জাস্ট মিনিট, থাকবে তো স্যার না, এটা নিয়ে কথা বলবো যে আমরা কি না 10 না, মিনিট টাইম একজন করবেন আর 1 আওয়ার যা টাইম আছে এটার সাথে মিলিয়ে 1 ঘন্টা পরে আবার। স্যার এমনি তো একটা সময় শেষ হওয়ার কথা, হ্যাঁ। এখন 1:10 বুধে বাজে, 10 অবধি বাড়িয়েছি, তাহলে 2:10 দুইটা এরকম হবে আর কি। একটা হবে স্যার। আপনি বলে তো আপনি অ্যানাউন্স করতে হবে, স্যার ওনারটা শুনে তারপর। স্যার, একটা মিনিট। মাননীয় মুখ্যমন্ত্রী 5% দিয়ে ঘোষণা করেছেন, ধন্যবাদ। মাননীয় সদস্য সুদীপ বাবু যেটা বলেছেন, ফ্র্যাকশন অফ সেকেন্ড আগে বাজেট প্লেসড হল,
তার মানে হলো এই বাজেটটা অলরেডি যা শুনেছি ডেফিসিট বাজেট। ঠিক আছে, ডেফিসিট বাজেটটা কোনো অন্যায় না, এটা হয়েই থাকে সব জায়গাতেই। এখন এই যে 5% ডিএ হলো, আপনি বললেন 500 crore এডিশনাল লায়াবিলিটি, তার রিফ্লেকশন তো হতে হবে, বিকজ আমরা আগামী 19 তারিখ থেকে আমরা আলোচনা শুরু করব। তো এটা সুন্দর হতো, আমি যে পার্লামেন্টের প্র্যাকটিসের যা কনভেনশন, এটা ঠিকই এই সময়েতে আপনি বাজেট পাস হওয়ার পর তারপরে ঘোষণা করতে পারতেন, ইন এডিশন টু দ্যাট, যে আমি এত % দিয়ে ঘোষণা করছি। এটা ঠিকই, এটা যে কনভেনশন এবং যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করলেন, এটা ঠিক, তার সাথে এটাকে সাদৃশ্যপূর্ণ হলো না, নাম্বার 1। নাম্বার 2 যেটা বলছি, ঠিক আছে আপনি 5% দিয়ে দিলেন, হোয়াট ইজ দি ডিউ? কত % ডিউ থেকে আপনি 5% দিলেন, আর ডিউ কত থাকবে, পাওনা কত থাকবে এই 5% দেওয়ার পর? এটাও যদি কাইন্ডলি বলেন, তাহলে আমাদের রাজ্যের কর্মচারী কুল এবং সবাই যারা বেনিফিশিয়ারি তারা আশ্বস্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা একটু বলেন, ডিউ কত? মাননীয় স্পিকার স্যার, আমার একটা অনুরোধ, আমাদের বিধায়ক বলডাংশু আপনাকে একটু বলবেন যে এঞ্জেল চাকমা কে যেভাবে হত্যা করা হয়েছে, সেটা যেন আমাদের এই হাউস থেকে একটা নিন্দা প্রস্তাব আনা হোক। আমাদের মাননীয় বিধায়ক বলডাংশু একটু বলবেন। Honorable Acting Speaker, sir, I would like to appeal in this August House. আমাদের প্রশ্ন পর্ব কি সময় নষ্ট করে? হ্যাঁ, বলো বলো, একটু একটু শর্টকাটে বলে একটু দাদা। হ্যাঁ Sir, এই জিনিসটা উত্থাপন করুন না, কোনো অসুবিধা নাই। শুধু Yes. এখন যে গ্যাপটা পুরো এসে প্রথম উঠার না, কোনো অসুবিধা নেই। sir, let me appeal first. Let me appeal প্রশ্নে first. প্রশ্ন Sir, I would like to appeal first. এখন না, সেকেন্ড আবার উঠাও। Sir, I will appeal first, and then if you permit, then I will speak. Let me appeal এটা first. করবে, এটা লাউ করবে। Sir, in this August House, I would like to appeal that the condolence motion should be permitted, because Angel Chakma, 24 years old, who has been discriminated, stabbed and killed in Dehradun in December. So, sir, it is a nationwide protest. So, it has not been mentioned in this house. Today is the second day. I would like to appeal you to kindly permit for us to discuss about this, about the state, for the interest of the state. And sir, see, by the time I finish my line, somewhere must have been discriminated in the corner of the country. That's why I am appealing, sir. Racial discrimination can happen to anyone in this house, to any member. So if you can kindly ঠিক permit আছে, us. ওকে, Yes. এটা নিয়ে আমরা পরে কথা বলবো, পরে এটার আচ্ছা, এখন যেহেতু আমরা স্যার প্রশ্ন পর্ব 1 ঘন্টা আমাদের, স্যার মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে ডিএ সম্পর্কে যদি স্যার, চেষ্টা করেন। মাননীয় আপনারা আমি কিন্তু শুনেন, একটু 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 প্লিজ মাননীয় আচ্ছা, বিধায়ক সাহেব, মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাই তখন। না স্যার, যেহেতু আমরা একটু 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 মাননীয় বিধায়কজি, একটু একটু মুখ্যমন্ত্রী কি বলবে একটু রেখে মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এখানে আমি মুখ্যমন্ত্রীকে পার্টিলি আমি ধন্যবাদ জানাচ্ছি। সামথিং ইজ বেটার দেন নাথিং, কিন্তু উনি যেভাবে বলেছেন 1,02,000 কর্মচারী বেনিফিট পাবে, কিন্তু অনিয়মিত কতজন বলেন নাই। এটার জন্য আমি অনুরোধ করবো যদি বলে দেন ভালো। আর এইগুলি তো- আপনারা স্যার প্লিজ এগুলি
প্রশ্নের টাইমে প্রশ্ন তো আসবে। ভাইটাল প্রশ্ন স্যার। এখন এখানে সুদীপ বাবু আর আমাদের অপোজিশন লিডার যেটা বলেছে যে বাজেটে রিফ্লেক্ট হবে, তাহলে বাজেটে তো এখানে স্যার এটা তো সময় হয়নি, এটি তো পরে বলবেন তো, এটি তো সময় আসেনি। আর এটার মধ্যে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 240 কোটি 72 লক্ষ টাকা আচ্ছা, এখানে ঠিক আছে। ডেফিসিট, তাইলে 500 কোটি টাকা তো যোগ হবে। ঠিক আছে, ওকে। তাইলে স্যার হ্যাঁ। মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ার করুন এটা কি বলতে চান। আমি জানি সাধারণত নিয়ম অপোজিশন থেকে কর্মচারীদের যেন দিয়ে দেওয়া হয়, প্রেশার দেওয়া থাকে। উল্টা মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করলো, ওনারা এই এমপ্লয়ের পক্ষে বুঝেছিলাম আমাদের এটা অপোজ করে। আরেকটা কথা বলি, আপনারা জানেন বাজেট যখন হয়, যেদিন প্লেস করে সেদিন ক্যাবিনেট ডিসিশন হয়, ক্যাবিনেট মিটিং হয়। আপনারা দুইজনের মন্ত্রী ছিলেন। তো ঠিক আছে, আজকে যখন বাজেট প্লেস করেছে, এর আগে আমরা কিন্তু ক্যাবিনেট মিটিং করে এসেছি। আমাদের প্ল্যানিং অর্থমন্ত্রী বাজেট প্লেস করবে আর মুখ্যমন্ত্রী ডিআর ঘোষণা দেবে, এটা আমাদের প্ল্যান। কি এটা কি করবো ওই যোগ্য আপনাদের জিজ্ঞেস করবো করবো না। আচ্ছা ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি কিছু বলবেন? আরে কাকে ইনসাল্ট? অধ্যক্ষ মহোদয়, আচ্ছা আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা কথা কি আমরা সিস্টেম মতে করা হয়েছে যে এখন যদি যেভাবে ধরেন বিরোধী দলের বেঞ্চ থেকে যেভাবে বলছে, এতে এরকম কোনো মানে এরকম তো মনে হচ্ছে যে এখানে বোধহয় তারা খুশি হয়নি। হ্যাঁ, কর্মচারীদের যে ঠিক আছে, ঠিক আছে। ধরনের মুখ্যমন্ত্রী করেছেন, আমার মনে হয় ওনারা খুশি হননি। এবং হতে পারে বিগত দিনও মাঝপথে এরকম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ভাবে করেছেন। এবারে তো সাপোর্ট করা উচিত ছিল, ভাবলাম যে সবাই সাপোর্ট করবে, কিন্তু আমি বুঝতে পারছি না এর মধ্যে এত বিরোধিতা কেন। আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী, আচ্ছা ওকে, আচ্ছা না 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 একটু 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 বসেন প্লিজ প্লিজ প্লিজ, বসেন বসেন, সময় নষ্ট করবেন না। যেহেতু আমাদের প্রশ্ন পর্ব 1 ঘন্টার টাইম, সময়টা কিন্তু আমাদের সময় নষ্ট হচ্ছে। কিন্তু যেমন আমাদের 2:10 অবধি আমাদের প্রশ্ন পর্ব চলবে। আমি এখন সব সম্পর্ক এটা একটু প্রশ্ন পর্বের কাজ শুরু করতে দেন। আরে না না, উনি তো উনি অ্যানাউন্স করেছেন, স্টেটমেন্ট দেবেন, অ্যানাউন্স করেছেন, উনি স্টেটমেন্ট দেওয়ার কি আছে? না না, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাইছিলেন ডিএ সম্পর্কে যে আমরা প্রশ্ন তুলেছি? আমরা কিন্তু ধন্যবাদ জানিয়েছি, 5% ডিএ ঘোষণা করেছেন। নয়, উই আর নট আনহ্যাপি, উই আর হ্যাপি, বাট উই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দি রেসিডুয়াল, হোয়াট ইজ দি ওভার ডিউ। কাজে বলুন না। আচ্ছা আচ্ছা বলবে বলবে তো 1:15 আমরা 2:15 অব্দি প্রশ্ন পর্ব চলবে। ঠিক আছে মাননীয় সদস্যগণ, স্পিকার স্যার, এখন প্রশ্নোত্তর পর্ব। হ্যাঁ 2:15 এখন হাউস অ্যাডজন করবেন, 1 ঘন্টা পরে আবার হাউস শুরু হবে, তখন প্রশ্নপত্র শুরু হবে। এরপরে সুযোগ দিয়ে দিন ওনাকে, এখন অ্যাডজন করুন। তো ঠিক আছে, আমরা মাননীয় সকল সদস্যগণ আমরা 2:15 পর্যন্ত আমাদের হাউস মুলতবি ঘোষণা হচ্ছে। 2:15 থেকে আবার পুনরায় শুরু হবে। নমস্কার।